আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতিদিনের পড়াশোনা নিয়ে আবার হাজির হয়েছি। আজ আমরা পঞ্চম শ্রেণীর বাংলা পাতাভাত থেকে বিমলার অভিমানের সকল প্রশ্নোত্তর দেখে নেব। আর গণিতের 39 পারা থেকে 43 পারা পর্যন্ত প্রত্যেকটি অঙ্ক খুব ভালো করে বুঝে নেব। দেখো, এর আগে যা যা পড়ানো হয়েছে সমস্ত কিছু লিঙ্ক ডিসক্রিপশানে কিংবা প্লে লিস্টে পেয়ে যাবে। তোমাদের ভালো লাগলে তোমরা দেখতে পারো। আর আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো আজকে পড়াটা শুরু করি। প্রথম হচ্ছে নিজে ভেবে লেখো। প্রথম প্রশ্ন, তোমার বাড়িতে বাবা, মা, দাদা, ভাই, দিদি, বোন কে বেশি কাজ করে? তারা কি কি কাজ করে? দেখো, আমাদের বাড়িতে মা বেশি কাজ করেন। মা বাড়ির সমস্ত কাজ করেন, রান্না থেকে শুরু করে বাসন মাজা, ঘর বাড়ি পরিষ্কার রাখা, গোছানো, পরিবারের সকলের যত্ন নেওয়া কাজ সব মাই করেন। নেক্সট কোশ্চেন, বাড়িতে ছেলেদের তুলনায় মেয়েদের অনেক বেশি পরিশ্রম করতে হয়। এ নিয়ে তোমার কি মনে হয়? বাড়িতে ছেলেদের তুলনায় মেয়েদের অনেক বেশি পরিশ্রম করতে হয়, এই বিষয়ে আমি সহমত পোষণ করছি, তবে ব্যতিক্রম হতে দেখা গেছে। 3 নম্বর প্রশ্ন, ছেলে মেয়েদের মধ্যে তফাৎ করা উচিত নয়। এই নিয়ে তুমি 5টি বাক্য লেখো। ছেলে মেয়েদের মধ্যে তফাৎ করা উচিত নয়, কারণ সমাজে ছেলে মেয়ে দুজনেই কে প্রয়োজন। ছেলে এবং মেয়ে দুজনেরই সমান প্রতিভার অধিকারী। শিক্ষাক্ষেত্রে ছেলে ও মেয়ে উভয়কেই নিজেদের প্রতিভার প্রদর্শন করতে সক্ষম। কর্মক্ষেত্রেও ছেলে ও মেয়ে উভয় সমানভাবে চলতে পারে। ছেলে মেয়ে দুজনেই বংশের উত্তরাধিকারী হতে পারে। পরের প্রশ্ন চলে আসি। দেখো, পরে হচ্ছে 2 নম্বর প্রশ্নে শব্দযুগলের অর্থ পার্থক্য দেখো। দেখো, পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা পড়ে, ভালো করে তোমরা দেখবে। ভার মানে হচ্ছে ওজন, আর ভাঁড় মানে হচ্ছে মাটির পাত্র। বাঁচা মানে জীবিত থাকার, বাছা মানে নির্বাচন করা। সোনা হচ্ছে ধাতু, আর সোনা মানে হচ্ছে শ্রবণ করা। প্রতিটি শব্দে 2টি করে অর্থ লেখো। বেলা হচ্ছে দিবাভাগ বা ক্ষেত্রে, দাম মূল্য বা গুরুত্ব। পাঠ্য কবিতাটি পড়ে অন্তমিল আছে এমন লেখো তো 5টি। নুন চুন মুড়িয়ে তাড়িয়ে, করো মারো, রাধু মাধু, আর রামি বামি। কস্তমের সঙ্গে খস্তম মেলাও তো। দেখো, এখানে রয়েছে নুন লবণ, দুষ্টু দুরন্ত, ছাই ভস্য, ফার্মাস আদেশ, আর চূড়ো হচ্ছে শিখর। নেক্সট রয়েছে 6 নম্বর কোশ্চেন। দেখো, শব্দ ছক থেকে আমরা কি করব? বিশেষ্য বিশেষণ আলাদা করব। বিশেষ্য কোনগুলো? ক্ষীর, ছাই, বিমলার নুন, পান, নোটে গাছ, খোকা। বিশেষণ বেশি, দুরন্ত, ঝাল, ছোট, কম। তারপরে দেখো, ক্রিয়ার তলায় দাগ দিতে বলেছে। খাবো না তো আমি, খাবোটা হচ্ছে ক্রিয়া। যা বিমলা যা, যাটা হচ্ছে ক্রিয়া। ও বিমলা নে মা একবার, নেটা হচ্ছে ক্রিয়া। আবু বেশি খাবে, খাবেটা হচ্ছে ক্রিয়া। দে মা এনে চুন, দে আর এনেটা হচ্ছে ক্রিয়াপদ। শূন্যস্থান পূরণ করো। এটা হবে, দেখো, লক্ষ্মী করি দাও এনে সোনামণি মা। আচ্ছা, পূজা করি, প্রথমটা হবে পূজা করি দাও এনে সোনামণি মা। তাহলে পূজাটা হচ্ছে এখানে শূন্যস্থান পূরণ। তারপরে কাঁদিলে দুরন্ত খোকা, রাখা তারে ভার, তা দুরন্তটা হচ্ছে শূন্যস্থান পূরণ। ছাগলেতে নোটে গাছ, খেলে যে মুড়িয়ে, নোটেটা হচ্ছে শূন্যস্থান পূরণ। আর এখানে পানটা যে বড় ঝাল, দে মা এনে চুন, তাহলে ঝালটা হচ্ছে শূন্যস্থান পূরণ। ঠিক আছে, কোনটা কোনটা শূন্যস্থান পূরণ হবে তোমাদের সামনে হাজির করে দিলাম। আশা করি বুঝতে কোনো সমস্যা হয়নি। এরপরে কি আছে দেখো, এরপরে যেটা বেমানান তার তলায় দাগ দিতে বলা হয়েছে। দেখো, কোনটা বেমানান আমরা সহজেই বুঝতে পারবো। ক্ষীর, ছাগল, বিমলা, অবনী, দাদা। এখানে ছাগলটা হচ্ছে বেমানান। ফুল, রাধু, বিমলা, সোনামণি, মা, পূজা। রাধুটা হচ্ছে বেমানান। এখানে সোনার চূড়ো, ছায়ের চূড়ো, দাদা, বিমলা, মাধু। ঠিক আছে, এখানে হচ্ছে মাধুটা হচ্ছে বেমানান। বেশ, তারপরে বিপরীত শব্দ। দেখো, বিপরীত শব্দ দাও নাও, বড় ছোট, বেশি কম, ঝাল মিষ্টি, আসে যায়। তারপরে বাক্য রচনা। বাক্য রচনা হচ্ছে ক্ষীর আমার ক্ষীর খেতে দারুণ লাগে, দুরন্ত সে দুরন্ত ঘোড়ার মতো ছুটলো। ছাই, কাঠ পড়ালে ছাই হয়। নোটে গাছ, নোটে গাছ কাটিয়ে উঠেছে। আর চুন, চুন দিয়ে পান খায়। এরকমভাবে বাক্য রচনা করতে পারো, বা তোমরা নিজের ইচ্ছা মতো শব্দ দিয়েও বাক্য রচনা করতে পারো। এরপরে চলে আসছি আমরা 11 প্রশ্ন বাদ দিয়ে 12 প্রশ্নতে। ঠিকমতো শব্দগুলোকে সাজিয়ে বাক্যটা তৈরি করো। প্রথমটা হবে বিমলার ক্ষীর দাদার থেকে পরিমাণে কম।
দ্বিতীয়টা বিমলাকে পূজার ফুল আনতে হয়, তৃতীয়টা বিমলা সব ফরমাস পালন করে, তারপরটা শুধু মেয়ে বলে শুধু বিমলার প্রতি অবিচার হয়, ছেলে মেয়েদের মধ্যে বৈষম্য করা উচিত নয়। তারপর কি আছে দেখো, কোনটি কোন ধরনের বাক্য সেটি বলতে বলা হয়েছে। খাবো না তো আমি, এটা নেতিবাচক বাক্য। তারপরে যা বিমলা যা, অনুজ্ঞাসূচক বাক্য। ছাগলেতে নোটে গাছ খেলে যে মুড়িয়ে, এটা হচ্ছে বর্ণনামূলক বাক্য। আমার বেলায় বুঝি ক্ষীর মাত্র নামি, এটা হচ্ছে প্রশ্নসূচক বাক্য, প্রশ্ন চিহ্ন রয়েছে। তারপর দেখো 14 প্রশ্নটা, 14 কয়েকটা পরপর প্রশ্ন আছে, আমরা দেখে নেব কি আছে। কবি নবকৃষ্ণ ভট্টাচার্য কোন প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন? কবি নবকৃষ্ণ ভট্টাচার্য সংস্কৃত কলেজিয়েট প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন। তার লেখা উল্লিখিত দুটি বইয়ের নাম হলো বালক পাঠ ও শিশু পাঠ। তিনি কোন কোন পত্রপত্রিকার সম্পাদনায় যুক্ত ছিলেন? তিনি সখা আর মাসিক বসুমতী পত্রপত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। বেশ, এরপরে চলে আসছি আমরা 15 প্রশ্ন, দেখবো সেখানে কি কি কোশ্চেন রয়েছে। একটু বড় বড় প্রশ্ন, ভালো করে আমরা এটা বোঝার চেষ্টা করব। বিমলাকে সারাদিন কোন কোন কাজ করতে হয়? বিমলাকে সারাদিন নানান কাজ করতে হয়। তাকে পূজার ফুল আনতে হয়, খোকা কাঁদলে তাকে সামলাতে হয়, ছাগল নোটে গাছে খেতে এলে তাড়াতে হয়, দাদা খেতে বসলে তাকে নুন দিতে হয়, মায়ের পানটা ঝাল হলে চুন এনে দিতে হয়। এরপরে বিমলার ছোট ভাইয়ের নাম কি? সে ও তার দাদা বেশি খাবার পাবে কেন? দেখো, বিমলার ছোট ভাইয়ের নাম হচ্ছে অবনী। সেই ছোট, সকলের আদরের বলে সে বেশি খাবার পাবে, আর তার দাদা বড় বলে সে বেশি খাবার দরকার, সেজন্য সে বেশি খাবার পাবে। আচ্ছা, তাই বুঝি বিমলার দামই কমে গেছে দামি? তাহলে বিমলার দাম কমে যাওয়ার কারণ কি? বিমলার দাদা তার ভাই বেশি খাবার পায়, কিন্তু সে নামমাত্র খাবার পায়, তাই বিমলা মনে করেছে তার দাম কমে গেছে। পরে কি কোশ্চেন দেখে নিই। পরে হচ্ছে 4 প্রশ্নটা। দেখো 4 প্রশ্ন কি আছে। বিমলার প্রতি তোমার সহানুভূতি 5টি বাক্য লেখো। বিমলা খুব ভালো মেয়ে, সে সারাদিন বাড়ির নানান কাজ করে দেয়, কিন্তু সে তার দাদা ভাইয়ের মতো আদর বা খাবার কোনোটাই পায় না। তার দাদা বড় বলে আর বেশি খাবার প্রয়োজন, তাই সে বেশি খাবার পায়, আর তার ভাই ছোট, সকলের আদরে, তাই সে বেশি খাবার পায়। সে যেন সকলের আদেশ শোনার জন্যই হয়েছে। বিমলাকে সবাই অবহেলা করে, যা খুবই দুঃখজনক। তারপরে খেতে না চেয়ে তুমি তোমার বন্ধুদের কখনো প্রতিবাদ জানিয়েছো বা জানানোর চেষ্টা করেছো? এমন যদি ঘটনা ঘটে থাকে সেই সম্পর্কে লেখো। এটা নেই। তারপরে কি আছে দেখিনি। বিমলার অভিমানের কারণ কি? সে তার নিজের ভাষায় 8-10টি বাক্য লেখো। বিমলা খুব ভালো মেয়ে, ওই একই রকম উত্তর হবে। বিমলা খুব ভালো মেয়ে, সে সারাদিন বাড়ির সকলের অনেক কাজ করে দেয়, কিন্তু সে তার ভাই বা দাদার মতো আদর বা খাবার কোনোটাই পায় না, সেই জন্য সকলের আদেশ শোনার জন্যই আছে। বিমলাকে সকলে অবহেলা করে, যা খুবই দুঃখজনক। তার দাদা ভাই দুজনেই সোনার চূড়ো, মাঝখানে সে যেন ছায়ের নুড়ো মনে করে, তাই বিমলা খেতে চায় না। বিমলার অভিনয় করা কারণ যুক্তিসঙ্গত। দেখো, কোশ্চেনগুলো তোমাদের পড়ে দিলাম, আশা করি তোমাদের খুব কাজে লাগবে। প্রথমে দেখতে পাচ্ছি কি আছে, দেখো, নিচে উপরে বসিয়ে উপর নিচে বসিয়ে বিয়োগ করি। দেখো, উপর নিচে বসানো রয়েছে, এই বিয়োগগুলো করতে হবে। আমরা পরপর করে বলে যাচ্ছি, দেখো তোমার বুঝতে সুবিধা হয় না। প্রথমটা দেখো কি আছে, 36,872 থেকে 6,451 বিয়োগ করলে কত হবে? সহজ বিয়োগ আছে, 2 থেকে 1 বিয়োগ করলে 1, 7 থেকে 5 বিয়োগ করলে 2, আর 8 থেকে 4 বিয়োগ করলে 4, 6 থেকে 6 বিয়োগ করলে 0, আর 3-এর নিচে কিছু নেই, তাহলে 3 থেকে 0 বিয়োগ করলে 3। উত্তর হবে 30,421। এরকমভাবে পরপর বিয়োগগুলো হবে। চলো একবার বসিয়ে দিচ্ছি। তারপরটা হবে 36,100, তারপরটা হবে 17,004, তারপরটা হবে 15,629, সব শেষেরটা হবে 1,526। দেখো, তোমরা অবশ্যই অনুসরণ করবে, কোনো সমস্যা হলে বলবে, আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। পরের অঙ্কটা কী আছে দেখো, ভালো করে বুঝবো কী আছে অঙ্কটা। নিচের সমস্যাগুলির সমাধান করি। অমলবাবুর বছরের আয় ভাত্রায় 250 টাকা, বছরে খরচ হচ্ছে 50,830 টাকা, তার বছরে সঞ্চয় কত? সঞ্চয়টা কীভাবে বেরোয় বলো তো? আয় থেকে খরচ বিয়োগ করলে সঞ্চয় হয়। তিনি বছরে আয় করেছেন কত টাকা সেটা লেখা হয়েছে, কত টাকা খরচ করেছেন সেটা লেখা হয়েছে। আয় থেকে ব্যয় বিয়োগ করলে সঞ্চয় হয়, তাহলে এটা থেকে একটা বিয়োগ করে দেবো। দেখো, বিয়োগ করলে কত হয় বলো তো? 0 থেকে 0 বিয়োগ করলে 0,
আর 5 থেকে 3 বিয়োগ করলে 2। আবার দেখো উপরে 2 আছে, নিচে 8 আছে, 2 থেকে তো 8 বিয়োগ করা যায় না, পাশের ঘর থেকে 1 ধার নিতে হবে, তাহলে 2টা হয়ে যায় 12। 12 থেকে 8 বিয়োগ করলে হবে 4, আর 2টা কেটে 1 হয়ে গেছিলো। 1 থেকে 0 বিয়োগ করলে 1, আর 7 থেকে 5 বিয়োগ করলে 2 হবে। উত্তর হবে 21,420। এর পরের অঙ্কটা কী আছে দেখো, 95,669 সংখ্যাটিকে কথায় লিখতে বলায় তিমির 9,569 লিখেছে। সে কত কম বা বেশি লিখেছে? অবশ্যই কম লিখেছে। কোথায় 95,000, কোথায় 9,000? তাহলে তাকে লিখতে বলা হয়েছিল 95,669, সে লিখেছে 9,569, তো কম লিখেছে। বিয়োগ করে দেবো, 9 থেকে 9 বিয়োগ করলে 0, 6 থেকে 6 বিয়োগ করলে 0। আবার দেখো 6 থেকে 5 বিয়োগ করলে 1, ওদিকে 5 আছে, এখানে 9 আছে, 5 থেকে তো 9 বিয়োগ করা যায় না, পাশের ঘর থেকে ধার নিতে হবে, পাশের ঘর থেকে ধার নিলে 9টা হয়ে যাবে 8, আর 1 আছে 15, 15 থেকে 9 বিয়োগ করলে হবে 6, আর 8টার নিচে কিছু নেই, মানে 8 থেকে 0 বিয়োগ করলে 8 হবে। উত্তর হবে 86,100 টাকা। তাহলে তিমির 86,100 কম লিখেছে। ঠিক আছে, এরপরে দেখি কি অঙ্ক আছে। 3, 4, 5, 6 পরপর অঙ্কগুলো আমরা বুঝবো, তারপর অঙ্কগুলো করতে আমাদের সুবিধা হবে। দেখো কি আছে অঙ্কটা, নিয়ামতপুরের 42,824 জন গ্রামবাসী স্বাক্ষর, চন্দনপুরের 28,258 জন স্বাক্ষর। নিয়ামতপুরে কতজন বেশি স্বাক্ষর? দেখো যখন বলবে কতজন বেশি স্বাক্ষর তখন আমরা বিয়োগ করব। কতজন বেশি বললে আমরা বিয়োগ করি, কতজন কম বললেও আমরা বিয়োগ করি। বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হবে। চলো বিয়োগটা একবার দেখে নিই। দেখতে পাচ্ছ 42,824 থেকে 28,258 বিয়োগ করছে। সহজভাবে বিয়োগটা হবে, এই বিয়োগ নিয়ে আলোচনা করছি না। উত্তর হবে 14,566 জন। ঠিক আছে, দেখে নাও তোমরা। আমরা পরের অঙ্ক চলে যাবো। 4 অঙ্কটা কী আছে, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়? আমরা কি জানি, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 1-এর পরে 4টে শূন্য মানে 10,000, আর 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 3টে 9 মানে 999। এই বিয়োগটা আমরা ভালো করে শিখবো। 10,999 থেকে কত বড়, কীভাবে বিয়োগ করব? দেখো এককের ঘরে 0 আছে ওপরে, নিচে 9, 0 থেকে তো 9 বিয়োগ করা যায় না। 10-এর ঘর থেকে ধার নেবো, 10-এর ঘরে ধার নেওয়ার মধ্যে কিছু নেই, তাহলে 17-এর ঘরে ধার নেবো, 17-এর ঘরে কিছু নেই, তাহলে 1000-এর ঘরে চলে যাব। একক, দশক, শতক, হাজার, 1000-এর ঘরে 0 কিছু নেই, তাহলে আমরা একদম 10,000-এর ঘরে চলে যাব। ঠিক আছে, 10,000-এর ঘরে 1 রয়েছে, তাহলে ওটাকে যদি এরকমভাবে সাজানো যায় 9,990 আর 10। ঠিক আছে, এইভাবে সাজিয়ে নিলাম। কেন বলো তো? দেখো উল্টো দিকে যদি বিচার করি, 90 আর 10 100 হচ্ছে, 900 আর 100 1000 হয়ে যাচ্ছে, 9,000 আর 1,000 10,000 হয়ে যাচ্ছে। তোমরা এরকমভাবে বুঝতে পারলে অঙ্কটা সহজভাবে করতে পারবে, তা নাহলে অঙ্কটা ভুল হয়ে যাবে। এবার দেখো সহজে আমরা বিয়োগ করতে পারবো আমরা, তাই তো? 10 থেকে 9 বিয়োগ করলে 1, 9 থেকে 9 বিয়োগ করলে 0, আবার 9 থেকে 9 বিয়োগ করলে 0, আবার দেখো 9 আছে উপরে, নিচে কিছু নেই, তার মানে বিয়োগ করলে হবে 9। 9,001, এটা হচ্ছে সঠিক উত্তর। এরকমভাবে তোমরা করবে, তাহলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। চলো এবার আমরা পরের অঙ্ক দেখে দিই। একটি মেলায় প্রথম দিনে 28,232 জন লোক এসেছিলেন, পরের দিন 17,437 জন লোক এসেছিলেন। প্রথম দিন কত বেশি লোক এসেছিলেন? ওই দেখো এই অঙ্কটার মতোই, কত বেশি এসেছিলেন, তাহলে বিয়োগ করতে হবে। 28,232 থেকে 17,437 বিয়োগ দেবো। বিয়োগটা সহজভাবে আমরা করে নিচ্ছি। উত্তর হবে 10,795। এর মধ্যে কোনো জটিলতা নেই, সহজভাবে আমরা বিয়োগটা করতে পারবো। পরের দিন কে দেখো, পরের অঙ্কটা, যাত্রা দেখতে একটি গ্রাম থেকে 22,535 জন এলেন। পরের দিন আর একটি গ্রাম থেকে 11,837 জন এলেন। প্রথম গ্রাম থেকে কতজন এসেছিলেন? বেশি এসেছিলেন। দেখো কতজন বেশি মানে বিয়োগ, আমরা বিয়োগটা দেখব। 22,535 থেকে 11,837 বিয়োগ করলে উত্তর হবে 10,698। বিয়োগটা তোমরা পারবে আশা করি, এই জন্য ডিটেলিং গেলাম না, কীভাবে বিয়োগটা হয় তোমরা দেখে নেবে। তবুও বলছি, যদি কোনো সমস্যা হয় বলবে, এগুলো নিয়ে আলাদা আলাদাভাবে আলোচনা করে দেওয়া যাবে। 39 পাতার শেষে আমরা 40 পাতার দিকে এগিয়ে যাব। দেখো এখানে লিচু ভর্তি ঝুড়ি। আচ্ছা, এখানে কিছু গুণের অঙ্ক রয়েছে, সহজভাবে আমরা গুণটা করব। দেখো একটি ঝুড়িতে
13,220টি লিচু আছে, তাহলে 5টা ঝুড়িতে কটা লিচু থাকবে তা গুণ করতে হবে। কখন গুণ করি? যখন একই সংখ্যা বারবার যোগ করতে হয় তখন আমরা গুণ করি, এটা আমরা আগেই জেনেছি। ঠিক আছে, দেখো 5টা ঝুড়ি আছে, তো এই ঝুড়িতে 13,220, এটাতেও তাই, এটাতেও তাই, এটাতেও তাই, এটাতেও তাই, এটার সঙ্গে এটা যোগ, তার সঙ্গে এটা যোগ, একই সংখ্যা বারবার যোগ করা হচ্ছে, মানে সংক্ষিপ্ত গুণ করা হচ্ছে। তাহলে 13,220কে আমরা 5 দিয়ে গুণ করবো। ভালো করে গুণটা দেখবো, 0-র সঙ্গে 5 গুণ করলে 5 হয়, আবার 5-এর সঙ্গে 2 গুণ করলে 10, 10-এর 0 হাতে রইল 1, একটা ওই ওপরে গিয়ে বসেছে। ঠিক আছে, তারপরে 5-এর সঙ্গে 2 গুণ করলে 10, হাতের একটা যোগ করলে 11, 11-র 1 আর একটা হাতের একটা ওপরে গিয়ে বসেছে। এবার দেখো 5-এর সঙ্গে 3 গুণ করবো, 3-5-এ 15, হাতের যোগ করলে 16, 16-র 6 হাতের একটা ওই ওপরে গিয়ে বসছে। এবার দেখো 5-একে 5 আর হাতে একটা যোগ করলাম 6, এখানে বসে গেল 66,100। তাহলে 5টা ঝুড়িতে মোট লিচু আছে 66,100টি। এরকমভাবে আরও কয়েকটা অঙ্ক আছে, সেগুলো আমরা ভালো করে বুঝে নেব। চলো দেখো প্রথম অঙ্কটা কী আছে। প্রথম অঙ্কটা হয়ে গেল। দ্বিতীয় অঙ্কটা কী আছে দেখো, একটি ঝুড়িতে 12,335টি পান আছে, 7টি ঝুড়িতে কটি পান থাকবে? খুব সহজ ব্যাপার, আমরা 12,335কে 7 দিয়ে গুণ করবো। 5 7 35, 5 হাতে রইল 3, 3 7 21, আর 3 যোগ করলে 24, 4 হাতে রইল 2, 3 7 21, আবার হাতে 2 ছিল, 22 23, 23-এ 3 হাতে রইল 2, 7 2 14, 2 16, 6 হাতে রইল 1, 7 7 8, হয়ে গেল 86,385। দেখো এরকমভাবে আমরা অঙ্কগুলো কিন্তু সহজভাবে আলোচনা করতে পারি। 3-এর অঙ্কটা কি দেখো, একটি ট্রাক 8,201টি আনারস নিয়ে জলপাইগুড়ি থেকে কলকাতায় যায়। এরকম 12টি ট্রাক কতগুলো আনারস নেবে? তাহলে একটি ট্রাকে যাবে 8,201টি আনারস, আর 12টি ট্রাকে যাবে 8,201টি গণিত 12টি। ঠিক আছে, সঙ্গে গুণ করতে হবে। গুণটা কীভাবে করেছি? প্রথমে 2 দিয়ে গুণ করবো, তারপর 10 দিয়ে গুণ করবো। 10টা কেন? দেখো 12 মানে 1 10 2 12, 2 দিয়ে গুণ করে নিলাম, আর 10-এর ঘরে 1 আছে মানে 10, 10 দিয়ে গুণ করলাম। ঠিক আছে, গুণ করার পর উত্তরটা আমরা দেখে নেব। প্রথমে দেখো 8,201কে যদি 2 দিয়ে গুণ করি হয়ে যাবে 16,402, আর 8,201কে যদি 10 দিয়ে গুণ করি খুব সোজা 8,201-এর পর 0 হয়ে যাবে, মানে 82,010 হয়ে যাবে। এই সবগুলোকে যোগ করলে উত্তর এসে যাবে 98,412। পাশাপাশি আমরা যদি পাশাপাশি গুণটা করতে চাই, দেখো গুণটা কিন্তু সহজভাবে আমরা করে নিতে পারবো। দেখে নাও তোমরা, এইসব সংখ্যাগুলো এখানে আসবে, দ্বিগুণটা এসে একই রকম উত্তর হবে। 4 অঙ্কটা কি আছে দেখো, একটি মোটর বাইকের দাম 35,225 টাকা, দুটির দাম কত? সহজ ব্যাপার, সিম্পল ব্যাপার, এটার সঙ্গে গুণ হয়ে যাবে। গুণ করলে হবে 17,450। ঠিক আছে, তারপরে দেখো দামোদরের একটি চাষি 25,272টি তরমুজ চাষ করেছেন। একটি তরমুজের দাম 22 টাকা হলে মোট তরমুজের দাম কত হবে? তাহলে একটা তরমুজের দাম 22 টাকা, তারপরে আরও একটা তরমুজের দাম, তার দাম 22 টাকা। এরকমভাবে কটা তরমুজ আছে? 2572টি, মানে 2,572টি আছে। আমরা একটা ভেঙে নেবো। ঠিক আছে, দিয়ে আমরা গুণ করবো। প্রথমে ভাঙবো কি, 22টাকে ভাঙে নেবো। এই দেখো 22 আছে, 22টাকে ভাঙবো। 22টাকে ভাঙলে কী হচ্ছে? 20 আর 2, 2 10 2 22, তাহলে 2572কে আমরা 20 দিয়ে গুণ করবো, তারপর 2 দিয়ে গুণ করবো। 20 দিয়ে গুণ করলে হচ্ছে 51,440, আর 2 দিয়ে গুণ করলে হচ্ছে 51,044। ঠিক আছে, তারপর এই দুটো যোগ করে দিলে উত্তর হয়ে যাবে 56,584। এরকমভাবে আমরা গুণগুলো শিখছি। দেখো 40 পাতা পড়াটা করে দেওয়া হলো। 31 পাতা রয়েছে, ট্রাকে পদ্মার ইলিশ এলো। অনেকগুলো ট্রাক আছে, দেখতে পাচ্ছ অনেকগুলো ট্রাক আছে, ট্রাকে করে জিনিস আসছে। কি আসছে? পদ্মা থেকে ইলিশ আসছে। প্রশ্নটা পড়বো, দিয়ে অঙ্ক করার চেষ্টা করব। বাংলাদেশ থেকে 332টি ট্রাক কলকাতায় এসেছে, প্রতি ট্রাকে 235 বাক্স ইলিশ আছে। তাহলে মোট ইলিশ কত আছে? দেখো প্রতি ট্রাকে বলেছে 235 বাক্স ইলিশ আছে, এরকম 332 ট্রাক এসছে। তাহলে গুণ করতে হবে। কেন গুণ করতে আমরা আগে শিখেছি, গুণ করার পদ্ধতিটা নিয়ে একটু আলোচনা করে দেবো। প্রথমে 232কে 5 দিয়ে গুণ করবো। দেখো একক ঘরে 5 আছে, মানে 5 দিয়ে গুণ করবো, উত্তর আসবে 1660। তারপরে 30 দিয়ে গুণ করবো। 30 কেন? দেখো 10-এর ঘরে 3 আছে, স্থানীয় মানে বিস্তার করলে এটা হয়ে যাবে 30। ঠিক আছে, তাহলে 332কে 30 দিয়ে গুণ করবো, হবে 9,960। তারপরে দেখো আমরা 200 দিয়ে গুণ করবো। কেন? 17-এর ঘরে 2 আছে, তাহলে 200। তাহলে 332কে 2 দিয়ে গুণ করে 2 শূন্য বসিয়ে দেবো, হবে 66400। এবার এই সব করে যোগ করে দেবো, উত্তর আসবে 78020। আর এখানে
গুণ করা হয়েছে। একই রকম পদ্ধতিতে এখানে বিকল্প পদ্ধতিতে গুণ করা হয়েছে। ঠিক আছে, দেখে নাও তোমরা এরকমভাবে অঙ্কগুলো করতে হবে। আশা করি বোঝা গেছে। এরকম খুব সহজ অঙ্ক, এটা নিয়ে আর বিস্তারিত আলোচনা করলাম না। আমরা পরের অঙ্ক এগিয়ে যাবো, দেখো কী আছে। দেখো পরের অঙ্ক কী বলেছে, একটি সরল রচনাবলীর মূল্য 425 টাকা। রবীন্দ্রনাথ ঠিক করেছেন 112 জন ছাত্রছাত্রীকে প্রত্যেককে একটি করে সরল রচনাবলী দেবেন, তবে তিনি কত টাকা খরচ করবেন? সিম্পল ব্যাপার, গুণ করতে হবে। দেখে নাও, 425কে 112 দিয়ে গুণ, প্রথমে 2 দিয়ে গুণ, তারপরে 20 দিয়ে গুণ, তারপরে 100 দিয়ে গুণ। ঠিক আছে, কত আসবে? প্রথমে 850, তারপরে 8500, তারপর আসবে 42500। এই গুণগুলো আমরা আগেই করেছি, তাই জন্য এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি না। তাহলে মোট কত টাকা খরচ হবে? 51850। ঠিক আছে, দেখো একটুখানি তাড়াতাড়ি বোঝানোর চেষ্টা করছি। তারপরে কি অঙ্কগুলো আছে চলো দেখে নিই। এখানে রয়েছে কেনা বেচা। এক দোকানি 375 টাকা দামে 75টি শাড়ি কিনলেন, প্রতিটি শাড়ি 425 টাকা বিক্রি করলেন। তাহলে কত টাকায় প্রতিটি শাড়ি কিনেছিলেন, বিক্রি করে কত টাকা পেলেন, আর কত টাকা বেশি পেলেন? 3টি প্রশ্ন আছে, 3টি প্রশ্ন আমরা সহজেই বুঝে নিতে পারবো। দেখো এখানে কি বলেছে, একটি শাড়ি কিনেন 375 টাকায়, তাহলে 75 শাড়ি কিনেন কত? সিম্পল গুণ করতে হবে। প্রথমে 5 দিয়ে গুণ, কারণ এক ঘরে 5 আছে, তারপরে 70 দিয়ে গুণ, কারণ 10 ঘরে 7 আছে। ঠিক আছে, এই গুণটা করলে আমাদের আসবে কত, তোমরা দেখে নাও। তারপরে গুণ করার পর প্রথমে আসবে 5 দিয়ে গুণ করলে আসবে 1875, তারপরে যদি 70 দিয়ে গুণ করি আসবে 26250, সব করে যোগ করলে আসছে 28125 টাকা। তাহলে তার খরচ হয়েছিল 28125 টাকা। এরপর বিক্রি করেছে 425 টাকা একটা শাড়ি বিক্রি করেছে, তাহলে 75 শাড়ি বিক্রি করে কত টাকা হবে চলো সেটা আমরা দেখে নিই। প্রথমে 425কে 5 দিয়ে গুণ করতে হবে, তারপরে 70 দিয়ে গুণ করতে হবে। 425কে 5 দিয়ে গুণ করলে হচ্ছে 2125, আর 70 দিয়ে গুণ করলে হচ্ছে 29750। এবার একটা যোগ করে দিয়ে আসছে 31,875 টাকা। ঠিক আছে, তাহলে কত টাকা তার লাভ হয়েছে বা কত টাকা তিনি বেশি পেয়েছেন, তাই দুটো বিয়োগ করে দেবো। দেখো 31,875 থেকে 28,125 বিয়োগ করে দেবো, উত্তর আসবে 3,750 টাকা। আশা করি বোঝা গেছে। এগুলো খুব সহজ অঙ্ক বলে এগুলো কার বিস্তারিত আলোচনা যাচ্ছি না। যদি কোনো সমস্যা থাকে তোমাকে জানাবে, আমি এগুলো নিয়ে আলাদাভাবে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। চলো পরের অঙ্কটা দেখে নিই। 2 অঙ্ক কী আছে দেখো, একজন ঘড়ি ব্যবসায়ী 526 টাকা দামে 52টি ঘড়ি কিনলেন, প্রতিটি ঘড়ি 610 টাকায় বিক্রি করলেন। 52টি ঘড়ি কত টাকায় কিনেছিলেন? ওই আগের অঙ্কটার মতোই অঙ্কটা। দেখো একটি ঘড়ি কিনেন 526 টাকায়, তাহলে 52টি ঘড়ি কিনবেন, 526 গুণ 52 গুণ করলে হচ্ছে 27,352 টাকা। ঠিক আছে, আর একটি ঘড়ি বিক্রি করেন 610 টাকায়। 52টি ঘড়ি কত টাকায় বিক্রি করবেন? 610-এর সঙ্গে 52 গুণ করতে হবে, গুণ করলে আসবে 31,720 টাকা। তাহলে কত টাকা লাভ করেছেন? ওই 31,720 থেকে 27,352 বিয়োগ দেবো, বিয়োগ করলে হবে 4,368 টাকা। দেখো এত পর্যন্ত অঙ্কগুলো বলে দিলাম। তারপরে অঙ্কগুলো কী আছে একটু ভালো করে বুঝবো। এখানে একটা বিশেষ ধরনের অঙ্ক আছে, এই অঙ্কটা পরীক্ষায় প্রায় দেয়, ভালো করে বুঝবে। দেবব্রতবাবু 6 মাসের আয় দিয়ে 7 মাসের সংসার খরচ চালান, তার মাসিক খরচ 14,270 টাকা হলে 6 মাসের আয় কত? দেখো এখানে কী বলেছে, 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান, তার মানে 6 মাসের আয় মানে 7 মাসের খরচ। এক মাসের খরচ কত হচ্ছে? 14,270 টাকা। তাহলে 7 মাসের খরচ কত হবে? 7 মাসের খরচ হবে 14,270 গুণ 7। বোঝো ব্যাপারটা ভালো করে, এক মাসে সে খরচ করছে 14,270, তাহলে 7 মাসের খরচ কত খরচ হবে? এটার সঙ্গে 7 গুণ করবো, গুণ করলে হচ্ছে 99,890 টাকা। এটা 7 মাসের খরচ। আর কি বলেছে কোশ্চেনে? 7 মাসের খরচ মানেই 6 মাসের আয়, তাই 6 মাসের আয় ওই টাকাটাই। তাই 6 মাসের আয় হচ্ছে 99,890 টাকা। দেখে নাও তোমরা একই ধরনের অঙ্ক। পরের অঙ্কটা রয়েছে, শ্যামলবাবু 8 মাসের আয় দিয়ে 9 মাসের খরচ ছিলেন, তার মাসিক আয় এত টাকা হলে 9 মাসের খরচ কত? দেখো এক মাসের আয় কত? 11,232 টাকা। তাহলে 8 মাসের আয় কত হবে? এক মাসের আয় হচ্ছে 8, যা তার সঙ্গে 8 গুণ করতে হবে। ঠিক আছে, 11,232কে 8 দিয়ে গুণ করলে হচ্ছে 89,856 টাকা। তাহলে সেটা হচ্ছে 8 মাসের আয় বা 9 মাসের খরচ, একই ব্যাপার। কারণ কোশ্চেনে বলে দিয়েছে 8 মাসের আয় মানে দিয়ে 9 মাসের খরচ ছিলেন, তাহলে 9 মাসের খরচ হচ্ছে 89,856 টাকা। দেখো এই দুটো বিশেষ অঙ্ক, একটু অন্য ধরনের অঙ্ক আমাদের করিয়ে দেওয়া হলো। এরপরে দেখবো কয়েকটা পরপর গুণ আছে, গুণগুলো নিয়ে একটু আলোচনা করে নেবো। দেখো প্রথমে কী রয়েছে, 53, 5, 3, আচ্ছা 7, 1, তার সঙ্গে 12 গুণ করা হয়েছে। যেমনভাবে গুণ করতে হয় তেমনভাবে গুণ করা হয়েছে। চলো এগুলো আমরা একটু আস্তে আস্তে ভালো করে বুঝে নিই।
কী হয়েছে দেখো এখানে, এক্ষেত্রে 2 দিয়ে গুণ করেছি, 2 একে 2, 7 দুগুণে 14, 4, হাতে রইল 1, 3 দুগুণে 6 আর 1 7, আর 5 দুগুণে 10 বসে গেছে। তারপরে 1 দিয়ে গুণ করেছে, মানে 10 দিয়ে গুণ হবে। এককের ঘরে 2 ছিল, এবার 2 দিয়ে গুণ হয়েছে। 10-এর ঘরে 1 আছে, মানে 10 দিয়ে গুণ হবে। 10 দিয়ে গুণ মানে একটা শূন্য বসবে এখানে। তারপরে 1 একে 1, 7 একে 7, 3 একে 3, 5 একে 5, সব করে যোগ করে দিয়েছে। 2 এর সঙ্গে 0 গুণ যোগ করলে 2, 4 একে 5, 7 7 14, 4, হাতে রইল 1, 3 একে 4 আর 5 একে 6। এইভাবে গুণগুলো শিখবো আমরা। চলো পরপর কয়েকটা গুণ আছে, এই গুণগুলো আমরা দেখে নিই। এখানে কি আছে, 3576, তার সঙ্গে 18 গুণ করেছি। প্রথমে 8 দিয়ে গুণ করবো, তারপর 10 দিয়ে গুণ করবো। 8 দিয়ে গুণগুলো কী হচ্ছে, 6 8 48, 8, হাতে রইল 4, 7 8 56 আর 4 60, 0, হাতে রইল 6। তারপরে 5 8 40, আর হাতে 6 যোগ করলে 46, হাতে রইল 4, 3 8 24 আর 4 28। ঠিক আছে, প্রথম লাইনটা হয়ে গেল। দ্বিতীয় লাইনটা 10 দিয়ে গুণ করবো, 10 দিয়ে গুণ করা মানে একটা শূন্য বসে যাবে। তারপরে 6 একে 6, 7 একে 7, 5 একে 5 আর 3 একে 3। এবার সব যোগ করে দেবো। 8 শূন্য যোগ করলে 8, 6 শূন্য যোগ করলে 6, আর 7 আর 6 যোগ করলে 13, 3, হাতে রইল 1, 8 5 আর 1 যোগ করলে হচ্ছে 8 আর 13 একে 14, 4, হাতে রইল 1। তারপরে 2 আর 3 আর 1 যোগ করলে হচ্ছে 6। উত্তর হচ্ছে 64,368। দেখো 2 এর অঙ্কটা এরকমভাবেই আমরা শিখলাম। এরপর আমরা 3 এর অঙ্ক দিয়ে চলে যাই। দেখো 3 অঙ্কটা খুব সোজা আছে। 4008-এর সঙ্গে 22 গুণ। প্রথমে 2 দিয়ে গুণ করবো, তারপর 20 দিয়ে গুণ করবো। 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 8 দুগুণে 16, 6, হাতে রইল 1, 2 0 0, তার সঙ্গে 1 যোগ করলে 1, তারপরে 2 0 0, তারপর 4 দুগুণে 8। ঠিক আছে, তারপরে 20 দিয়ে গুণ করবো। কেন 20? 10-এর ঘরে 2 আছে বলে 2 10, 2 22 হচ্ছে। তাহলে 20 দিয়ে গুণ করলে আগে শূন্যটা বসে যাবে। তারপরে 8 দুগুণে 16, 6, হাতে রইল 1, 8 0 0, তার সঙ্গে 1 যোগ করলে 1, 8, তারপরে 2 0 0 আর 4 দুগুণে 8, সব করে যোগ করলে হচ্ছে 88,176। দেখো এরকমভাবেই তোমরা অঙ্কগুলো বুঝবে। এরপরে কি অঙ্ক আছে দেখিনি। এরপরে 4 অঙ্কটা রয়েছে। দেখো 4 অঙ্কটা কি আছে, 53,5,1,0,3, তার সঙ্গে 13 গুণ করতে বলেছে। গুণটাকে দেখে নেবো। 3 3 কে 9, 3 0 0, 5 3 1 কে 3 আর 3 5 15। প্রথম লাইনটা হয়ে গেল। দ্বিতীয় লাইনটা কি আছে, 1 দিয়ে গুণ, মানে 10 দিয়ে গুণ আছে। 10 গুণ করলে শূন্য বসবে। 3 1 কে 3, 1 0 0, 1 1 কে 1 আর 5 1 কে 5। যোগ করে দেবো। 9 এর সঙ্গে 0 যোগ করলে 9, 3 এর সঙ্গে 0 যোগ করলে 3, তারপরেও 3, তারপরে 5 একে 6, তারপর 5 একে 6, 66,339। দেখবো 5 অঙ্কটা কী আছে। 5 অঙ্কটা একই রকমভাবে হবে। প্রথমে 2 দিয়ে গুণ করবো, তারপরে 4 দিয়ে গুণ করবো। 2 দিয়ে গুণ করলে কত আসবে, 6 দুগুণে 12, 2, হাতে রইল 1, 4 দুগুণে 8, রাখে 9, হাতে কিছু নেই, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তারপর 4 দিয়ে গুণ করবো। 40 দিয়ে গুণ করবো, আগে শূন্য বসে যাবে। 4 6 24, 4, হাতে রইল 2, 4 4 16 আর 2 18, 8, হাতে রাখছি 1, 3 4 12, 1 13, 3, হাতে রইল 1, 4 দুগুণে 8, রাখে 9। এবার যোগ করবো। 9 সঙ্গে 2 যোগ করলে, 0 সঙ্গে 2 যোগ করলে 2, 9 4 13, 3, হাতে রইল 1, 8 4 14 15, 5, হাতে রইল 1, 3 রেখে 4 4 4 8 আর 9টা বসে যাচ্ছে। উত্তর হবে 98,532। দেখো কীরকমভাবে অঙ্কগুলো করা হচ্ছে, একটু তাড়াতাড়ি বুঝিয়ে দিচ্ছি, আশা করি বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। এরকম অঙ্ক আগেই করেছি, তাই জন্য একটু তাড়াতাড়ি বোঝানোর চেষ্টা করছি। চলো এবার দেখে নিই 6 অঙ্কটা কী হবে। 758-কে 26 দিয়ে গুণ। প্রথমে 6 দিয়ে গুণ, তারপর 20 দিয়ে গুণ। 6 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 6 8 48, 8, হাতে রইল 4, 5 6 30 আর 4 34, 4, হাতে রইল 3, 6 7 42 আর 3 45। প্রথম লাইনটা হয়ে গেল। দ্বিতীয় লাইনটা শূন্য বসবে আগে, তারপরে 8 দুগুণে 16, 6, হাতে রইল 1, 5 দুগুণ 10, রাখে 11, 1, হাতে রইল 1, 7 দুগুণ 14 15। এবার যোগ হবে। 8 এর সঙ্গে 0 যোগ করলে 8, 6 4 10 0, হাতে রইল 1, 5 রেখে 6, হাতে ছিল 1 7, তারপরে 5 আর 4 9, আর 1 এর সঙ্গে 1 আর 0 যোগ করলে 1 হয়ে যায়। উত্তর হবে 19,708। ঠিক আছে, আরও কয়েকটা অঙ্ক আছে, সেগুলো আমরা দেখে নেবো কীভাবে হচ্ছে। দেখো 128-কে 71 দিয়ে গুণ। 128-কে 71 দিয়ে গুণ করলে কী হয় একবার দেখে নেবো ভালো করে আমরা। 8-এর সঙ্গে 1 গুণ করলে 8, 1-এর সঙ্গে 2 গুণ করলে 2, আর 1-এর সঙ্গে 1 গুণ করলে 1। ঠিক আছে, তারপর 7 দিয়ে গুণ করবো। 7 দিয়ে গুণ করবো, 70 দিয়ে গুণ হবে। 70 আগে শূন্য বসে যাবে। 7 8 56, 6, হাতে রইল 5, 7 দুগুণে 14, 5 19, 9, হাতে রইল 1, 7 একে 7, রেখে 8। ঠিক আছে, এবার সব করে যোগ করে দেবো। দেখে নাও তোমরা, আশা করি বুঝতে কোনো সমস্যা নেই। এরপরে দেখো 8-এর অঙ্কটা 9-এর অঙ্কটা বাকি আছে। 8-এর অঙ্কটা 9-এর অঙ্কটা আমরা ভালো করে বুঝে নিচ্ছি।
356কে 122 দিয়ে গুণ। প্রথমে 2 দিয়ে গুণ করতে হবে, তারপরে 20 দিয়ে গুণ করতে হবে, তারপরে 100 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, স্থানীয় মানে বিস্তার হিসেবে আমরা আগে শিখেছি। 2 দিয়ে গুণ করলে 712, তারপর 20 দিয়ে গুণ করলে 7120, তারপরে 100 দিয়ে গুণ করলে 35600, সব করে যোগ করলে এসে যাবে 43432। আর 9 অঙ্কটা প্রথমে 4 দিয়ে গুণ, তারপরে 40 দিয়ে গুণ, তারপরে 100 দিয়ে গুণ। 4 দিয়ে গুণ করলে কত হচ্ছে 2084, 40 দিয়ে গুণ করলে কত হচ্ছে 20840, আর 100 দিয়ে গুণ করলে 52100, সব করে যোগ করে দেবো। 400 যোগ করলে 4, 8 আর 4 12, 2 হাতে রইল 1, 8 আর 1 9, 1 0, হাতে রইল 1, 2 4 1 5, তারপরে 5 আর 2 যোগ করলে 7, হয়ে গেল 75024। দেখো খুব তাড়াতাড়ি বেশ কয়েকটা অঙ্ক তোমাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকার চেষ্টা করবে।